প্রিয়দর্শিনী মট্টু এক মেয়ে। তার স্বপ্ন ছিল একজন সফল আইনজীবী হওয়ার। তিনি ছিলেন মেধাবী, শান্ত এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু ১৯৯৬ সালের ২৩শে জানুয়ারি দিল্লির বসন্তকুঞ্জ এলাকার নিজের বাড়ির বেডরুমে মৃত অবস্থায় পাওয়া যায় প্রিয়দর্শিনীকে। তার গলায় পেছানো ছিল একটি হিটারের তার। বিছানার পাশে পড়েছিল একটি ভাঙা হেলমেটের ভিসারের টুকরো। তদন্তে জানা যায় সেই হেলমেট দিয়েই তার মুখে ১৪ বার আঘাত করা হয়েছিল। এটি ছিল একটি নির্মম ও পরিকল্পিত হত্যা। অথচ তার হত্যাকারী প্রথমে পলাতক নয়, বরং মুক্তি পেয়েছিল। আজ আমরা জানব কেন প্রথমে বিচার ব্যর্থ হল, কিভাবে ন্যায় বিচার ফিরে পেল, এবং প্রিয়দর্শিনীর গল্প যে শুধু হত্যা নয়, এটি ন্যায় বিচারের দীর্ঘ সংগ্রামের গল্প। এবং সবচেয়ে বড় প্রশ্ন, ন্যায় বিচার কি সত্যিই সবার জন্য সমান? মিডিয়া প্রশ্ন তোলে, সংসদে তীব্র বিতর্ক শুরু হয়, এবং সাধারণ মানুষ জানতে চায় ন্যায় বিচার কি ক্ষমতাশালী ব্যক্তির সামনে মাথা নত করেছে? একটি হত্যার ঘটনা যেখানে ডিএনএ রিপোর্ট স্পষ্ট। কিন্তু শুনুন বিচারকের কথা। আমি জানি সেই অপরাধী, কিন্তু প্রমাণের অভাবে আমি তাকে সন্দেহের সুবিধে দিয়ে মুক্তি দিচ্ছি। এই রায়ে পুরো দেশ অবাক হয়ে যায়। কিভাবে সম্ভব এক হত্যাকারী প্রথমে বেঁচে গেল? আর কে এই হত্যাকারী? প্রিয়দর্শিনী মট্টু ছিলেন একটি সাধারণ কিন্তু অসাধারণ মেয়ে। তার পরিবার মূলত কাশ্মীর থেকে আসা, কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের ওপর চলা সহিংসতা এবং অস্থিরতার কারণে তাদের জম্মুতে চলে যেতে হয়। সেখানেই তিনি তার বিকম সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি দিল্লিতে আসেন এমকম এবং এলএলবি পড়ার জন্য। তার বাবা চমনলাল মট্টু ছিলেন একটি নন প্রফিট সংস্থার চেয়ারম্যান, এবং তার মা রাজেশ্বরী মট্টু ছিলেন একজন স্কুলের প্রিন্সিপাল। তারা ছিলেন শিক্ষিত, সৎ এবং মধ্যবিত্ত মূল্যবোধে বিশ্বাসী একটি পরিবার। প্রিয়দর্শিনীর গল্প শুধু একটি হত্যার গল্প নয়, এটি ন্যায় বিচারের জন্য একটি পরিবারের দীর্ঘ সংগ্রামের গল্প। এটি সেই প্রশ্নও তুলে ধরে, ন্যায় বিচার কি সবার জন্য সমান? ১৯৯৬ সালে প্রিয়দর্শিনী মট্টু তার এলএলবি কোর্সের ৫ম সেমিস্টার সম্পন্ন করে ফাইনাল সেমিস্টারে পৌঁছে গিয়েছিলেন। তার স্বপ্ন ছিল একজন সফল আইনজীবী হওয়া। তার ব্যক্তিত্বও ছিল ঠিক তেমনই, আত্মবিশ্বাসী, লক্ষ্যনিষ্ঠ এবং মেধাবী, যেমনটা একজন উজ্জ্বল আইন শিক্ষার্থীর ক্ষেত্রে আশা করা হয়। কিন্তু তার জীবনে প্রবেশ করে এক সিনিয়র আইপিএস অফিসারের ছেলে, সন্তোষ কুমার সিং। সেও একই ল ফ্যাকাল্টির ছাত্র ছিল, তবে সে ১৯৯৪ সালেই তার এলএলবি সম্পন্ন করেছিল। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরও সে প্রায়ই কলেজ ক্যাম্পাসে আসত, বিশেষ করে তার কালো বুলেট মোটরসাইকেল নিয়ে, যার নম্বর ছিল DL12। সন্তোষ সাধারণ কোনো ছাত্র ছিল না। তার বাবা ছিলেন জেপি সিং, একজন সিনিয়র আইপিএস অফিসার, যিনি পরে দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার হিসেবে অবসর নেন। এই প্রভাবশালী পারিবারিক পটভূমি সন্তোষকে এক ধরনের নিরাপত্তা এবং ক্ষমতার অনুভূতি দিয়েছিল, আর এই ক্ষমতার অসমতা বা পাওয়ার ইমব্যালেন্স পরবর্তীতে এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। কলেজে পড়ার সময় থেকেই সন্তোষ প্রিয়দর্শিনীকে পছন্দ করতে শুরু করে, কিন্তু প্রিয়দর্শিনী কখনোই তার প্রতি সেই ধরনের অনুভূতি তৈরি করেননি। এই প্রত্যাখ্যান মেনে নেওয়ার বদলে সন্তোষ এক ধরনের বিপজ্জনক আসক্তিতে বা অবসেশনে জড়িয়ে পড়ে। প্রতিদিন কলেজে আসা, প্রিয়দর্শিনী পেছনে পেছনে ঘোরা, তার দৈনন্দিন রুটিন পর্যবেক্ষণ করা, এসব তার অভ্যাসে পরিণত হয়েছিল। একদিকে ছিল একজন মেধাবী আইন শিক্ষার্থী, যে নিজের ভবিষ্যৎ গড়তে চেয়েছিল, আর অন্যদিকে ছিল এক প্রভাবশালী পুলিশ কর্মকর্তার বখে যাওয়া ছেলে, যার আসক্তি ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। তাদের পারিবারিক পটভূমি, ব্যক্তিত্ব এবং জীবনের লক্ষ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। পরবর্তীতে এই ঘটনাই এমন একটি মামলায় পরিণত হয় যা ভারতের অপরাধ বিচার ব্যবস্থাকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়। ১৯৯৫ সালের মধ্যে প্রিয়দর্শিনীর জীবন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। সন্তোষ তাকে সর্বত্র অনুসরণ করত, কখনো কলেজে, কখনো রাস্তায়, এমনকি তার বাড়ি পর্যন্ত। ১৯৯৫ সালের ২৫ ফেব্রুয়ারি যখন প্রিয়দর্শিনী তার মারুতি গাড়ি চালাচ্ছিলেন, তখন সন্তোষ তার পিছু নেয় এবং মাঝপথে তার গাড়ি থামানোর চেষ্টা করে।
ভীত হয়ে প্রিয়দর্শিনী সরাসরি আর.কে. পুরম পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সন্তোষকে ডেকে পাঠায় এবং তার কাছ থেকে একটি লিখিত অঙ্গীকার বা রিটেন আন্ডারটেকিং নেয় যে সে ভবিষ্যতে আর প্রিয়দর্শিনীকে বিরক্ত করবে না। কিন্তু একজন আসক্ত স্টকারকে কি শুধুমাত্র একটি কাগজ দিয়ে থামানো সম্ভব? 1995 সালের 16 অগস্ট সন্তোষ আবার প্রিয়দর্শিনীর পিছু নিয়ে তার বসন্তকুঞ্জের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে এবং জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় প্রিয়দর্শিনী বাড়িতে একা ছিলেন। ভয়ে তিনি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন। এই ঘটনা প্রমাণ করে পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে উঠেছিল এবং সামনে আরও ভয়ঙ্কর কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছিল। সন্তোষ কুমার সিংকে তার মোটরসাইকেল সহ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযোগ নথিভুক্ত করা হয় এবং আবারও তার কাছ থেকে একটি লিখিত অঙ্গীকার নেওয়া হয় যে সে ভবিষ্যতে আর প্রিয়দর্শিনীকে বিরক্ত করবে না। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। 1995 সালের 27 অক্টোবর প্রিয়দর্শিনী মট্টু এবং তার বাবা নিউ দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান, যাতে সন্তোষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাদের নির্দেশ দেওয়া হয় ডিসিপি ইউএনভি রাওয়ের সঙ্গে দেখা করার জন্য। এই অভিযোগের ভিত্তিতেই দিল্লি পুলিশ প্রিয়দর্শিনীর জন্য একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার নিয়োগ করে। তার নাম ছিল রাজেন্দ্র সিং। ভাবুন, একজন আইন শিক্ষার্থীকে স্বাভাবিক জীবনযাপন করার জন্য ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন পড়েছিল, শুধুমাত্র এই কারণে যে এক আসক্ত ও প্রভাবশালী পরিবারের বখাটে ছেলে তাকে ছাড়তে রাজি ছিল না। কিন্তু পিএসও নিয়োগের পরও সন্তোষ সীমা লঙ্ঘন করে। 1995 সালের 6 নভেম্বর ল ফ্যাকাল্টির ভেতরে সে প্রিয়দর্শিনীর হাত ধরে জোর করে কথা বলার চেষ্টা করে। ওই দিন মরিসনাগার পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় অর্থাৎ নারীর শ্লীলতাহানির অভিযোগে একটি এফআইআর দায়ের হয়। সন্তোষকে গ্রেফতার করা হলেও পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়। শুধু হয়রানিই নয়, সন্তোষ প্রতিশোধমূলক পদক্ষেপও নিতে শুরু করে। 1995 সালের 30 অক্টোবর সে দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি অভিযোগ পাঠায় যে প্রিয়দর্শিনী নাকি একই সঙ্গে 2টি কোর্স এমকম এবং এলএলবিতে ভর্তি আছেন, যা বিশ্ববিদ্যালয়ের নিয়ম বিরুদ্ধ। এই অভিযোগের ভিত্তিতে অধ্যাপক বি পাণ্ডে প্রিয়দর্শিনীকে শোকজ নোটিশ পাঠান এবং তার 5ম সেমিস্টারের ফলাফল সাময়িকভাবে স্থগিত করা হয়। প্রিয়দর্শিনী স্পষ্ট করেন যে তিনি এমকম 1991 সালেই সম্পূর্ণ করেছেন এবং বর্তমানে শুধুমাত্র এলএলবি পড়ছেন, অর্থাৎ অভিযোগটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত, শুধু মানসিকভাবে তাকে হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছিল। এত অভিযোগ, এফআইআর এবং পুলিশি সুরক্ষা থাকা সত্ত্বেও সন্তোষের আচরণে কোনো পরিবর্তন আসেনি। আর এখানেই ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডি। প্রিয়দর্শিনী একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যা যা পদক্ষেপ নেওয়া সম্ভব সবই নিয়েছিলেন, তবুও সিস্টেম তাকে রক্ষা করতে ব্যর্থ হয়। 1996 সালের 23 জানুয়ারি সকাল প্রায় 9:15 প্রিয়দর্শিনী তার বাবা মায়ের সঙ্গে বাড়ি থেকে বের হন। তাদের 30,000 কোটি একটি সিভিল মামলায় উপস্থিত থাকতে হতো। প্রিয়দর্শিনী প্রায় 10:15 তাদের কোর্টে নামিয়ে দেন এবং সেখান থেকে নিজের কলেজের উদ্দেশ্যে রওনা দেন। সাধারণত প্রিয়দর্শিনী মট্টুর সঙ্গে তার পার্সোনাল সিকিউরিটি অফিসার হেড কনস্টেবল রাজেন্দ্র সিং থাকতেন, কিন্তু সেদিন পিএসও দেরিতে পৌঁছান এবং সরাসরি ল সেন্টারের ক্যাম্পাসে যান। সেখানে তিনি সন্তোষ কুমার সিংকে তার বুলেট মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেন। উল্লেখযোগ্য বিষয় হল, সন্তোষ তখন ইতিমধ্যেই গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছিল, তবুও সে প্রায়ই ক্যাম্পাসে আসত। সেদিন প্রিয়দর্শিনী প্রতিদিনের মতো সকাল 11:15 থেকে 12টা পর্যন্ত তার ক্লাস করেন। এরপর তিনি 30,000 কোর্টে যান, তার বাবা মা এখানে এখনও আছেন কিনা দেখতে। কিন্তু তখন পর্যন্ত তার বাবা মা তাদের আইনজীবীর সঙ্গে পাটিয়ালা হাউস কোর্টে চলে গিয়েছিলেন। এরপর তার বাবা মা টিএসআর স্কুটারে করে সাফদারজাং এনক্লেভে যান। সেখানে তার বাবার একটি অফিসিয়াল মিটিং ছিল এবং তার মা সেখান থেকে এইমসে চলে যান। প্রায় দুপুর 1:45 প্রিয়দর্শিনী তার বসন্তকুঞ্জের বাড়িতে ফিরে আসেন। তিনি তার পিএসওকে বলেন তিনি যেন বিকেল 5:30 আবার ফিরে আসেন। দুপুরের খাবারের পর তাদের গৃহকর্মী বীরেন্দ্র প্রসাদ তার বন্ধু বিষ্ণুপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে দেখা করতে সাফদারজাং এনক্লেভে কর্নেল এসকে ধারের বাড়িতে চলে যান। সেই সময় প্রিয়দর্শিনী বাড়িতে একেবারে একা ছিলেন। বিকেল প্রায় 4:50
প্রতিবেশী কুপ্পুস্বামী সন্তোষকে প্রিয়দর্শিনীর বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেন। তার হাতে একটি হেলমেট ছিল, যার ফেসার তখনও অক্ষত ছিল। এর কিছুক্ষণ পর প্রায় 4:55 গৃহকর্মী বীরেন্দ্র ফিরে আসেন এবং ওষুধ কিনতে ও কুকুরকে হাঁটাতে আবার বাইরে চলে যান। অর্থাৎ বিকেল 4:50 থেকে 5:15 মধ্যে এমন একটি সময় ছিল যখন প্রিয়দর্শিনী সম্পূর্ণ একা ছিলেন। এছাড়াও সিকিউরিটি অফিসার জয়দীপ সিং আহলুওয়ালিয়া বিকেল প্রায় 5:30 সন্তোষকে প্রিয়দর্শিনীর বাড়ির আশেপাশে দেখেন। একই সময়ে আইনজীবী ওপি সিং লক্ষ্য করেন সন্তোষ তার বুলেট মোটরসাইকেল নিয়ে বসন্তকুঞ্জের B10 এলাকার পার্কিং থেকে বের হয়ে যাচ্ছে। বিকেল প্রায় 5:30 যখন পিএসও রাজেন্দ্র সিং এবং কনস্টেবল দীপকুমার বাড়িতে পৌঁছান, তারা দরজার বেল বাজান, কিন্তু কোনো সাড়া পাননি। দরজা কেন খুলছে না? এরপর রাজেন্দ্র সিং বাড়ির অন্য দরজার কাছে যান, যেটি উঠোনের দিকে ছিল। তিনি দরজায় নক করেন, কিন্তু তবুও কোনো উত্তর পাওয়া যায়নি। তখন তিনি লক্ষ্য করেন দরজাটি সামান্য খোলা। তিনি ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন, আর ভিতরে ঢুকেই তিনি দেখেন একটি ভয়াবহ দৃশ্য, যা তার জীবনেও কখনো ভুলতে পারবেন না। প্রিয়দর্শিনী মোট্টুর মৃতদেহ তার বেডরুমের ডাবল বেডের নিচে পড়েছিল। হেড কনস্টেবল রাজেন্দ্র সিং এবং কনস্টেবল দেবকুমার দ্রুত ফ্ল্যাটের ডাইনিং রুমে যান এবং সেখান থেকে বসন্তকুঞ্জ পুলিশ স্টেশনে ফোন করে এসএইচও সুরেন্দার শর্মাকে এই ঘটনার বিষয়ে জানান। সন্ধ্যা প্রায় 7:30 প্রিয়দর্শিনীর বাবা বাড়িতে ফিরে আসেন। তার কিছুক্ষণ আগেই তার মা বাড়িতে পৌঁছেছিলেন। তাদের জানানো হয় যে তাদের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর সেই দিন থেকেই শুরু হয় ন্যায় বিচারের জন্য একটি দীর্ঘ ও বেদনাদায়ক 14 বছরের লড়াই। রাজেন্দ্র সিং থানায় ফোন করার কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এই দলে ছিলেন অতিরিক্ত এসএইচও ললিত মোহন, এসআই সুনীল কুমার, এসআই পদম সিং, হেড কনস্টেবল সতীশ চাঁদ, হেড কনস্টেবল কিষণ সিং, কনস্টেবল জসবন্ত সিং, কনস্টেবল পরমানন্দ এবং ড্রাইভার হেড কনস্টেবল মহেন্দ্র সিং। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন অতিরিক্ত এসএইচও ললিত মোহন। পুলিশ যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, তখন তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। প্রিয়দর্শিনীর মৃতদেহ বেডরুমের ডাবল বেডের নিচে পড়েছিল। ঘরের মেঝেতে রক্তের দাগ ছিল এবং তার গলায় একটি ইলেকট্রিক হিটারের তার শক্ত করে পেঁচানো ছিল, যা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল সুরক্ষিত করে এবং ক্রাইম টিম ও ফটোগ্রাফারদের ডাকে। তদন্তের সময় কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করা হয়, যেমন প্রিয়দর্শিনীর জ্যাকেটে কিছু চুলের নমুনা পাওয়া যায়, মেঝে থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিছানার পাশে একটি ভাঙা স্বচ্ছ হেলমেট ভিজারের টুকরো পাওয়া যায়। ইন্সপেক্টর ললিত মোহন সঙ্গে সঙ্গেই ইনকোয়েস্ট শুরু করেন। প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়। 1996 সালের 23 জানুয়ারিতেই প্রিয়দর্শিনীর বাবা সিএল মোট্টুর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় হত্যা একটি এফআইআর দায়ের করা হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাফদারজাং হাসপাতালে পাঠানো হয়। প্রিয়দর্শিনীর মা প্রথম থেকেই সন্তোষ কুমার সিংকে সন্দেহ করেন এবং বলেন যে সম্ভবত সেই তার মেয়েকে হত্যা করেছে। এই সন্দেহের ভিত্তিতে পুলিশ সেই রাতেই সন্তোষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠায়। যখন ইন্সপেক্টর ললিত মোহন তাকে দেখেন, তখন তিনি লক্ষ্য করেন সন্তোষের ডান হাতে একটি তাজা আঘাতের চিহ্ন ছিল, আর সেই আঘাতে কোনো ব্যান্ডেজ বা প্লাস্টার ছিল না, যা সন্দেহকে আরও গভীর করে তোলে। সফদরজং হাসপাতালের ডাক্তার আর.কে ওয়াধবা সন্তোষ কুমার সিংয়ের হাত পরীক্ষা করেন এবং নিশ্চিত করেন যে এই আঘাতটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়েছে। মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয় তার ডান হাতের পঞ্চম মেটাকার্পাল হাড় ভেঙে গেছে, যা কোনো শক্ত বস্তুতে আঘাত করার ফলে হয়েছে। এর অর্থ যেদিন প্রিয়দর্শিনী মোট্টুকে হত্যা করা হয়, সেদিনই সন্তোষের হাতে এই গুরুতর আঘাত লাগে। এমন কাকতালীয় ঘটনা হওয়া প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। তবে আশ্চর্যের বিষয়, মেডিকেল পরীক্ষার পরও সন্তোষকে 1996 সালের 25 জানুয়ারি সকালে ছেড়ে দেওয়া হয়।
একই দিন বিকেল প্রায় 4:35 থেকে 5:35 মিনিটের মধ্যে ডাক্তার চন্দ্রকান্ত, ডাক্তার অরবিন্দ থেরগাঁওকর এবং ডাক্তার A.K. শর্মার সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সাফদারজং হাসপাতালে প্রিয়দর্শিনীর ময়না তদন্ত সম্পন্ন করেন। ময়নাতদন্ত রিপোর্টে তার শরীরে মোট 19টি বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। এর মধ্যে ছিল মুখে আঘাতের দাগ, তার 3টি পাঁজরের হাড় ভেঙে যাওয়া। মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয় লিগেচার স্ট্র্যাঙ্গুলেশনের কারণে, অর্থাৎ একটি নরম বস্তু, এই ক্ষেত্রে ইলেকট্রিক হিটারের তার, গলায় শক্ত করে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল পোস্টমর্টেম রিপোর্টে কোনো বাহ্যিক যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি, তবে ফরেনসিক পরীক্ষার জন্য শরীর থেকে অভ্যন্তরীণ নমুনা বা ইন্টারনাল সোয়াবস সংগ্রহ করে সংরক্ষণ করা হয়। ময়নাতদন্তের সময়ই তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ললিত মোহন সন্তোষকে গ্রেফতার করেন। পুলিশ তার বুলেট মোটরসাইকেল এবং তার হেলমেট জব্দ করে, যার ভিসার ভাঙা ছিল এবং হেলমেটে ফাটল ছিল। এই সমস্ত পরিস্থিতিগত প্রমাণ সরাসরি সন্তোষের দিকেই ইঙ্গিত করছিল। তার হাতের হাড় ভাঙা, ঘটনাস্থলে পাওয়া ভাঙা হেলমেট ভিসার এবং প্রিয়দর্শিনীকে দীর্ঘদিন ধরে হয়রানি করার ইতিহাস। 1996 সালের 25শে জানুয়ারি এই মামলাটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। এর পেছনে একটি বড় কারণ ছিল অভিযুক্ত সন্তোষের বাবা একজন প্রভাবশালী সিনিয়র আইপিএস অফিসার ছিলেন। ফলে প্রশ্ন উঠেছিল, দিল্লি পুলিশ কি নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে? এই কারণে রাজীবা রত্না শাহ 24শে জানুয়ারি সিবিআই এর পরিচালক বিজয় রামা রাওকে একটি চিঠি লেখেন, যাতে এই মামলাটি সিবিআই তদন্ত করে। এরপর 25শে জানুয়ারি সন্ধ্যা প্রায় 7টার দিকে সিবিআই আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করে। এরপর সিবিআই এর একটি বিশেষ তদন্ত দল, যার মধ্যে ছিলেন ডিএসপি A.K. ওহরি, S.K. ভাটনাগর এবং আরও কয়েকজন কর্মকর্তা, এই মামলার তদন্ত শুরু করেন। ন্যায় বিচারের লড়াই তখন সত্যিকারের অর্থেই শুরু হয়েছিল। 1996 সালের 25 জানুয়ারির রাতেই ইন্সপেক্টর ললিত মোহন সন্তোষ কুমার সিংকে ডিএসপি A.K. ওহরির সামনে হাজির করেন। এরপর তাকে সিবিআই হেফাজতে নেওয়া হয় এবং তার অন্তর্বাসও জব্দ করা হয়। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, কারণ পরে এই নমুনাগুলো ডিএনএ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। 26 জানুয়ারি থেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই নতুন করে তদন্ত শুরু করে। ঘটনাস্থল আবার পরীক্ষা করা হয়, গৃহকর্মী বীরেন্দ্র প্রসাদের বক্তব্য রেকর্ড করা হয় এবং অন্যান্য সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে সন্তোষের বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন জিনিস জব্দ করা হয়। সিবিআই প্রিয়দর্শিনীর আগের সব অভিযোগও তাদের রেকর্ডে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে ছিল আর.কে. পুরাম পুলিশ স্টেশন এবং বসন্তকুঞ্জ পুলিশ স্টেশনে জমা দেওয়া লিখিত অভিযোগ এবং মরিসনগর পুলিশ স্টেশনে দায়ের করা ভারতীয় দণ্ডবিধির 354 ধারার এফআইআর। তদন্ত চলাকালীন সিবিআই যখন সন্তোষকে জিজ্ঞাসা করে হত্যার সময় সে কোথায় ছিল, তখন সে একটি অ্যালিবাই তৈরি করার চেষ্টা করে। অ্যালিবাই বলতে বোঝায় অভিযুক্ত দাবি করে যে অপরাধের সময় সে অন্য কোথাও উপস্থিত ছিল। সন্তোষ দাবি করে ঘটনার দিন সে ইন্ডিয়ান ল ইনস্টিটিউটে ক্লাস করছিল। সিবিআই এই দাবি যাচাই করতে 8 ফেব্রুয়ারি ঘটনাস্থল থেকে ইন্ডিয়ান ল ইনস্টিটিউট পর্যন্ত মোটরসাইকেলে যাত্রা পুনর্নির্মাণ করে। এতে মাত্র 35 মিনিট সময় লাগে, অর্থাৎ সে সেখানে গেলেও হত্যার সময় প্রিয়দর্শিনীর বাড়ির কাছে উপস্থিত থাকা সম্ভব ছিল। তার ডান হাতের আঘাত সম্পর্কে সন্তোষ আরেকটি গল্প তৈরি করে। সে দাবি করে এই আঘাত 14 জানুয়ারির একটি মোটরসাইকেল দুর্ঘটনায় হয়েছিল, কিন্তু সিবিআই হিন্দু রাও হাসপাতাল, নির্ময় ডায়াগনস্টিক সেন্টার এবং সাফদারজাং হাসপাতাল থেকে তার এক্স-রে রিপোর্ট এবং মেডিকেল রেকর্ড সংগ্রহ করে। ডাক্তার মুকুল সিনহা এবং ডাক্তার জি.কে. চৌবে এই রিপোর্টগুলো পরীক্ষা করে স্পষ্টভাবে জানান এই হাড় ভাঙা ছিল সম্পূর্ণ নতুন আঘাত, পুরনো নয়। ফলে সন্তোষের মোটরসাইকেল দুর্ঘটনার দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ আসে 1996 সালের মার্চ মাসে, যখন সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি CCMB হায়দ্রাবাদ ডাক্তার লালজিৎ সিংয়ের তত্ত্বাবধানে ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট প্রকাশ করে।
এই রিপোর্টে নিশ্চিত করা হয় যে প্রিয়দর্শিনীর পোশাক, স্লাইড এবং অন্তর্বাসে পাওয়া বীর্যের নমুনা সন্তোষের রক্তের নমুনার সঙ্গে পুরোপুরি মিলে গেছে। এর মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে প্রিয়দর্শিনীর ওপর যৌন আক্রমণ করা হয়েছিল এবং এই অপরাধের সঙ্গে সন্তোষ সরাসরি জড়িত ছিল। এই ডিএনএ প্রমাণ মামলাটিকে এক নতুন এবং শক্তিশালী মোড়ে নিয়ে যায়, যেখানে সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। এই পর্যায়ে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই এর কাছে একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রায় নিখুঁত পরিস্থিতিগত প্রমাণের চেন, সার্কামস্টেন্সিয়াল চেন অব এভিডেন্স তৈরি হয়েছিল। এত প্রমাণ থাকার পর স্বাভাবিকভাবেই মনে হয়েছিল সন্তোষ কুমার সিংয়ের দোষী সাব্যস্ত হওয়া নিশ্চিত। 1996 সালের 11 এপ্রিল সিবিআই তাদের চার্জশিট দাখিল করে। এরপর অতিরিক্ত সেশনস জাজ এস.সি. মিত্তল সন্তোষের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। 1996 সালের 11 আগস্ট মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু একটি বিতর্কের কারণে 18 এপ্রিল 1998 সালে মামলাটি অন্য আদালতে স্থানান্তরিত করা হয় এবং এটি অতিরিক্ত সেশনস জাজ জি.পি. থারেজার আদালতে চলে যায়। প্রসিকিউশন বা অভিযোগ পক্ষ মোট প্রায় 51 জন সাক্ষীকে আদালতে হাজির করে। তাদের মামলা ছিল অত্যন্ত শক্তিশালী। তারা আদালতে দেখায় যে সন্তোষের একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল। সে আগে বহুবার প্রিয়দর্শিনীকে হয়রানি করেছিল। ঘটনাস্থল থেকে পাওয়া ভাঙা হেলমেট, ভিসার, তার হাতের ভাঙা হাড় এসব গুরুত্বপূর্ণ শারীরিক প্রমাণ ছিল। প্রতিবেশীদের সাক্ষ্য ছিল যারা তাকে ঘটনার সময় বাড়ির আশেপাশে দেখেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডিএনএ রিপোর্ট, যা শুধু যৌন নির্যাতন নয়, বরং পুরো ঘটনায় সন্তোষের উপস্থিতি এবং সংশ্লিষ্টতা প্রমাণ করেছিল। অন্যদিকে ডিফেন্স, প্রতিরক্ষা পক্ষ এই প্রমাণগুলোকে খণ্ডন করার সর্বোচ্চ চেষ্টা করে। তারা দাবি করে সন্তোষের হাতের হাড় ভাঙা ছিল পুরনো মোটরসাইকেল দুর্ঘটনার কারণে, হত্যার দিন নয়। সিবিআই তদন্তে প্রমাণ নিয়ে কারচুপি করেছে। ডিএনএ পরীক্ষার নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয় এবং বলা হয় পরীক্ষার পদ্ধতিতে ত্রুটি থাকায় এটি গ্রহণযোগ্য নয়। বিচারক সমস্ত যুক্তি শোনেন এবং ডক্টর জি.ভি. রাওকে আদালতের সাক্ষী হিসেবে ডাকা হয়। তিনি ডক্টর লালজিৎ সিংয়ের সঙ্গে ডিএনএ পরীক্ষা পরিচালনা করেছিলেন। অবশেষে 1999 সালের 3 ডিসেম্বর বিচারক জি.পি. থারেজা তার রায় ঘোষণা করেন। 450 পৃষ্ঠার দীর্ঘ রায়ে তিনি কঠোর ভাষায় মন্তব্য করেন যে দিল্লি পুলিশ এবং সিবিআই উভয়ই প্রিয়দর্শিনীর মামলার তদন্তকে একটি তামাশায় পরিণত করেছে। তিনি উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ সাক্ষী যেমন প্রতিবেশী কুপ্পুস্বামী এবং গৃহকর্মী বীরেন্দ্র প্রসাদকে হয় অনেক দেরিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অথবা যথাযথভাবে জিজ্ঞাসাবাদই করা হয়নি। ফলে প্রমাণের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়। এছাড়াও ফরেনসিক প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রেও গুরুতর অবহেলা ছিল। গুরুত্বপূর্ণ নমুনা যেমন সোয়াব, পোশাক এবং রক্তের নমুনা সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। এই সমস্ত কারণ দেখিয়ে আদালত শেষ পর্যন্ত সন্তোষকে বেনিফিট অফ ডাউট বা সন্দেহের সুবিধা দিয়ে খালাস করে দেয়। এই রায় শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো দেশের বিচার ব্যবস্থার ওপরই গভীর প্রশ্নচিহ্ন তুলে দেয়। রায়ে আরও বলা হয়েছিল, অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ হয় ঠিকভাবে রেকর্ড করা হয়নি, আবার কিছু ক্ষেত্রে প্রমাণের সঙ্গে কারচুপির সন্দেহ দেখা গেছে। আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, প্রিয়দর্শিনীর মোট্টুর পোশাক এবং অভিযুক্ত সন্তোষ কুমার সিংয়ের অন্তর্দাসে পাওয়া দাগগুলো দেখে মনে হয়েছে সেগুলো পরে যুক্ত করা হয়েছে। এতে সন্দেহ তৈরি হয় যে কিছু প্রমাণ হয়তো পরে তৈরি বা বিকৃত করা হয়েছে। এছাড়াও অভিযুক্তের রক্তের নমুনা পরীক্ষাগারে খুব কম পরিমাণে পৌঁছেছিল এবং এর জন্য যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল তা সন্তোষজনক ছিল না। রায়ে আরও উল্লেখ করা হয়, পুলিশ বারবার প্রিয়দর্শিনীর অভিযোগ উপেক্ষা করেছে এবং প্রতিবারই সন্তোষকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তার বাবা একজন প্রভাবশালী আইপিএস কর্মকর্তা ছিলেন। শেষ পর্যন্ত বিচারক সন্তোষকে সন্দেহের সুবিধা দিয়ে খালাস করে দেন। তবে এই রায়ে বিচারক একটি চমকপ্রদ মন্তব্য করেন। তিনি বলেন, আমি জানি সে এই অপরাধ করেছে, কিন্তু প্রমাণের ঘাটতির কারণে আমি তাকে সন্দেহের সুবিধা দিয়ে মুক্তি দিচ্ছি।
এই মন্তব্য পুরো দেশকে নাড়া দেয়। 2006 সালের 18ই নভেম্বর প্রিয়দর্শিনীর বাবা গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিচারক নিজেও সন্তোষের দিকে আঙুল তুলেছিলেন, তবুও তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবুও তারা বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস হারাননি। তিনি আরও বলেন, একটি বিষয় তাকে সবসময় অবাক করেছে, সন্তোষ বা তার বাবার মুখে কখনোই কোনো অনুশোচনার ছাপ দেখা যায়নি। ট্রায়াল কোর্ট থেকে খালাস পাওয়ার পর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দিল্লি হাইকোর্টে আপিল করে, কিন্তু সেই আপিলের রায় আসতে প্রায় 7 বছর লেগে যায়। এই সময়ে সন্তোষ সম্পূর্ণ স্বাধীন ছিল। সে আইনজীবী হিসেবে নিজের কেরিয়ার শুরু করে, বিয়ে করে এবং তার একটি কন্যা সন্তানও জন্মায়। অন্যদিকে প্রিয়দর্শিনীর বাবা মা বছরের পর বছর অপেক্ষা করছিলেন কবে আপিলের রায় আসবে এবং কবে তাদের মেয়ে ন্যায় বিচার পাবে। অবশেষে 2006 সালের 17 অক্টোবর দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যার মধ্যে ছিলেন বিচারপতি RS সোডি এবং বিচারপতি PK ভাসিন, তাদের বিস্তারিত রায় ঘোষণা করেন। হাইকোর্ট তাদের রায়ে স্পষ্টভাবে বলেন, ডিএনএ প্রমাণ একটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য প্রমাণ। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি CCMB হায়দ্রাবাদ এবং ডক্টর ললজিৎ সিংয়ের মতো বিশেষজ্ঞদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আদালত আরও বলেন, ট্রায়াল কোর্ট ডিএনএ প্রমাণকে প্রত্যাখ্যান করে গুরুতর ভুল করেছে। এছাড়াও প্রিয়দর্শিনীর বেডরুম থেকে পাওয়া ভাঙা হেলমেট ভাইসারের টুকরো এবং সন্তোষের ভাইসারবিহীন হেলমেট, এই দুটির মধ্যে সরাসরি সম্পর্ক পাওয়া যায়, যা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। সন্তোষের মোটরসাইকেল দুর্ঘটনার দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়, যা তার বিরুদ্ধে আরও শক্তিশালী প্রমাণ হিসেবে দাঁড়ায়। সবশেষে আদালত উল্লেখ করেন যে পরিস্থিতিগত প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উভয়ই সন্তোষকে সরাসরি এই অপরাধের সঙ্গে যুক্ত করে। এই রায়ের মাধ্যমে বহু বছর পর প্রিয়দর্শিনীর জন্য ন্যায়বিচারের পথ আবার খুলে যায়। প্রতিবেশীদের ধারাবাহিক সাক্ষ্যে বলা হয়েছিল, বিকেল 4:50 থেকে 5:30-এর মধ্যে সন্তোষকে প্রিয়দর্শিনীর বাড়ির আশেপাশে দেখা গিয়েছিল। এই সমস্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দিল্লি হাইকোর্ট ট্রায়াল কোর্টের খালাসের রায় বাতিল করে দেয় এবং শেষ পর্যন্ত সন্তোষ কুমার সিংকে দোষী সাব্যস্ত করে। ভারতীয় দণ্ডবিধির ধারা 302 খুন এবং 376 ধর্ষণ অনুযায়ী 30 অক্টোবর 2006 তারিখে সাজা ঘোষণা করা হয় এবং হাইকোর্ট সন্তোষকে মৃত্যুদণ্ড দেয়। বিচারপতিরা বলেন, এই মামলা রেয়ারেস্ট অফ রেয়ার শ্রেণীতে পড়ে। রেয়ারেস্ট অফ রেয়ার বলতে বোঝায় এমন অপরাধ যা সমাজকে এতটাই নাড়িয়ে দেয় যে যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট শাস্তি বলে মনে হয় না। সেই ধরনের ক্ষেত্রেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আদালত রায় লেখে, সন্তোষ প্রায় 2 বছর ধরে ভিকটিমকে পদ্ধতিগতভাবে হেনস্থা করেছে এবং পরে তাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করেছে। সমাজকে বার্তা দেওয়া জরুরি যে এমন অপরাধীরা রেহাই পেতে পারে না। এই সিদ্ধান্তের পর প্রিয়দর্শিনী মট্টুর বাবা বলেন, অবশেষে ন্যায় বিচার হয়েছে। আজ আমি কি অনুভব করছি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। দেশের সাধারণ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এটা সঠিক পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমার মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু অন্তত আজ তার আত্মা শান্তি পাবে। প্রিয়দর্শিনীর এক বন্ধু ইন্দু জালানি বলেন, ন্যায় বিচার অবশেষে হয়েছে, এ কথা বলার মতো ভাষা আমার নেই। দেরিতে হলেও বিচার মিলেছে। হাইকোর্টের এই রায় এক ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দেয়, যেখানে এক প্রভাবশালী অভিযুক্তকে শেষ পর্যন্ত দোষী ঘোষণা করা হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি, কারণ মামলাটি এরপর পৌঁছে যায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। 6 অক্টোবর 2010 তারিখে সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণা করে। এই মামলা বিচারপতি হরজিৎ সিং বেদি এবং বিচারপতি চন্দ্রমৌলি কুমার প্রসাদের বেঞ্চের সামনে ওঠে। আদালতের সামনে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। প্রথমত, দিল্লি হাইকোর্ট যে সন্তোষকে প্রিয়দর্শিনীর ধর্ষণ ও হত্যার জন্য দোষী সাব্যস্ত করেছে, সেই দোষী সাব্যস্ত করা কি সঠিক ছিল? দ্বিতীয়ত, হাইকোর্ট যে মৃত্যুদণ্ড দিয়েছিল তা বহাল থাকবে কিনা, নাকি তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে। সুপ্রিম কোর্ট সমস্ত প্রমাণ ও হাইকোর্টের পর্যবেক্ষণ খতিয়ে দেখে স্পষ্ট জানায় যে দোষী সাব্যস্ত করা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। সন্তোষ ধর্ষণ ও হত্যার উভয় অপরাধেই দোষী,
কিন্তু যখন সাজা দেওয়ার বিষয়টি আসে আদালত যত্ন সহকারে অ্যাগ্রেভেটিং এবং মিটিগেটিং ফ্যাক্টরগুলোকে বিবেচনা করে। অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর বলতে বোঝায় সেই সমস্ত বিষয় যা অপরাধকে আরও গুরুতর ও বিপজ্জনক করে তোলে। উদাহরণস্বরূপ, যদি কোনো অপরাধ পরিকল্পিতভাবে নৃশংসভাবে করা হয় বা ভিকটিমের সঙ্গে অতিরিক্ত ক্রুয়েলটি করা হয়। মিটিগেটিং ফ্যাক্টর বলতে বোঝায় সেই সমস্ত বিষয় যা অভিযুক্তের পক্ষের হয়ে যায় এবং আদালত মনে করে এসবের কারণে শাস্তি কিছুটা কম করা হতে পারে। উদাহরণস্বরূপ, অভিযুক্ত খুবই তরুণ, পূর্বে কোনো অপরাধ করা নেই বা সে রিফর্ম হতে পারে। এসব ফ্যাক্টর সুপ্রিম কোর্ট বচ্চন সিং বনাম স্টেট অফ পাঞ্জাব মামলার মাধ্যমে স্থাপন করেছিল। সেই মামলায় বলা হয়েছিল মৃত্যুদণ্ড শুধুমাত্র রেয়ারেস্ট অফ রেয়ার মামলায় প্রযোজ্য হবে। বিচারকরা সব সময় অ্যাগ্রিভেটিং এবং মিটিগেটিং ফ্যাক্টরগুলোকে সঠিকভাবে ভারসাম্য বজায় রেখে বিবেচনা করবেন। সুপ্রিম কোর্ট প্রিয়দর্শিনী মামলায় দেখেছে অপরাধ ছিল নৃশংস ও পরিকল্পিত, তবে মিটিগেটিং ফ্যাক্টরগুলো উপেক্ষা করা হয়নি। দেখা গেছে হাইকোর্ট যখন খালাসের রায় উল্টে দোষী সাব্যস্ত করেছে তখন মামলা মূলত পরিস্থিতিগত প্রমাণের ওপর ভিত্তি করেছিল। সন্তোষ ওই সময় মাত্র 25 বা 26 বছর বয়সী ছিল। পরে সে বিয়ে করেছে এবং একটি ছোট সন্তান কন্যাও রয়েছে। এছাড়া হাইকোর্টের রায়ের পর তার পিতার মৃত্যু হয়েছে, ফলে পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে পড়ে যায়। সুপ্রিম কোর্টের উপসংহার: এ ধরনের পরিস্থিতিতে বলা কঠিন যে অভিযুক্ত রিফর্ম হবার যোগ্য নয়। তাই আদালত সিদ্ধান্ত নেয় যে বর্তমান মামলায় মিটিগেটিং ফ্যাক্টরগুলো অভিযুক্তের পক্ষের দিকে কাজ করছে। এই কারণেই আদালত সন্তোষ কুমার সিংয়ের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করে। প্রায় 14 বছরের দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার পর এই মামলা শেষ হয় এবং সন্তোষ বাকি জীবন জেলে কাটাবে। তবে সত্যিই কি সে জেল থেকে জীবন শেষ করবে নাকি বাইরে আসবে, এটি সময় দেখাবে। সম্প্রতি সন্তোষ তার প্রি-ম্যাচিওর রিলিজের জন্য আবেদন করেছিল। সাজা পুনর্মূল্যায়ন বোর্ড 2020 এবং 2024 সালে তার আবেদন প্রত্যাখ্যান করে। সন্তোষ এই সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেন। জুলাই 2025 সালে জাস্টিস সঞ্জীব নারুল্লা সাজা পুনর্মূল্যায়ন বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে বলেন, সন্তোষের আবেদন নতুনভাবে পুনর্মূল্যায়ন করা উচিত। আদালত পর্যবেক্ষণ করেন যে সন্তোষ জেলে রিফরমেশনের কিছু নিদর্শন দেখিয়েছে। তবে প্রিয়দর্শিনীর বড় ভাই হেমন্ত মোট্টু এই পর্যবেক্ষণে প্রশ্ন তোলেন, সন্তোষ আজ পর্যন্ত কোন রিফরমেশনের নিদর্শন দেখিয়েছে? এত বছর ধরে সে কখনো তার পরিবার বা মোট্টু পরিবারের কাছে ক্ষমা চায়নি। মোট্টু পরিবার দিল্লি হোম মিনিস্টারের সঙ্গে বৈঠক করে অনুরোধ করেছে যে সন্তোষের প্রি-ম্যাচুয়ার রিলিজ অনুমোদন করা হবে না। সবচেয়ে দুঃখজনক বিষয়, প্রিয়দর্শিনী প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন যা একজন দায়িত্বশীল নাগরিক নিতে পারতে। সে অভিযোগ করেছে, এফআইআর করেছে, এমনকি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সঙ্গেও দেখা করেছে, কিন্তু সিস্টেম তাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই মামলা আমাদের মনে করিয়ে দেয়, শুধু আইন প্রণয়ন করলেই কাজ হবে না, আইনের সময় উপযোগী প্রয়োগ এবং কার্যকর বাস্তবায়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। না হলে ন্যায় বিচার কেবল একটি বিলম্বিত আনুষ্ঠানিকতা হয়ে যায়।